মর্নিং। তো আজকে বলেছিলাম ব্লাড প্রেশার নিয়ে কথা বলবো। তো ব্লাড প্রেশার নিয়ে কথা বলার একটা খুব বড় যেটা কারণ, সেটা হচ্ছে মিসকনসেপশন। ঠিক আছে, প্রথমত প্রেশার মানে নর্মাল ব্লাড প্রেশার সেটা কত, এটা একটা মিসকনসেপশন। দ্বিতীয়ত, সেটা থেকে যদি একটু ফ্ল্যাকচুয়েট করে তাহলেই ওষুধ খেতে শুরু করা, তাহলেই কন্টিনিউ যে প্রেশারের ওষুধ সেই প্রেশারটাকে কমানোর ওষুধ সেটা খেতে শুরু করা। আচ্ছা, এবং এই ব্লাড প্রেশারের যে বেশি বা কম এগুলোকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারবো? শুধুমাত্র ওষুধ খেয়ে গেলাম তাহলে কিন্তু আমাদের পক্ষে কন্ট্রোল করাটা অনেকটাই কঠিন হবে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে কিছু কিছু কনসেপশন। এবং আরও একটা মিসকনসেপশন থাকে, সেটা হচ্ছে এই যে আমাদের ব্লাড প্রেশার বেড়েছে এইটা আমাদের শরীরে কী কী ক্ষতি করতে পারে, এর ফলে আমরা ভবিষ্যতে কী কী সমস্যার সম্মুখীন হতে পারি, এগুলোই হচ্ছে, এইগুলো সম্পর্কে আমাদের ডাউট থাকে। প্রথমেই যে ডাউটটা থাকে সেটা হচ্ছে, আমি সিস্টোলিক ডায়াস্টোলিক এইসব বলে ঘোলাতে চাই না, এইসব বলে জিনিসটাকে আমি কমপ্লিকেট করতে চাই না। ওপরেরটা নিচেরটা, বেশিটা কমটা, ঠিক আছে। আচ্ছা, এমনিতে মানে ফ্রিকোয়েন্টলি মানুষের বিপি চেক না করলে বা ফ্রিকোয়েন্টলি যখন তুমি এই জিনিসগুলো এই টার্মগুলো নিয়ে তুমি কথাবার্তা বলছো যদি না করো, তাহলে সিস্টোলিক ডায়াস্টোলিক ঘুলিয়ে যাবেই। কাজেই এসব বাদ দাও, ওপরেরটা নিচেরটা, বেশিটা কমটা। বেশিটা কমটা বলাটা আবার ভুল, ওপরেরটা নিচেরটা। আচ্ছা, 120 আর 80, ঠিক আছে, এই দুটো সংখ্যা খুব পরিচিত সংখ্যা। ঠিক আছে। আচ্ছা, আমাদের কি শুনি আমরা, যখনই দেখা যায় 120 আর 80 চেঞ্জ হয়ে গেল তখনই মনে হয় যে প্রেশারটা বেড়ে গেল। ঠিক আছে, 121 আর 84 নিয়েও লোকজন আসেন। ঠিক আছে। আচ্ছা, কিছুই না, হয়তো দেখা গেল মানে এসেছেন আর প্রেশারটা মেপেছেন। ঠিক আছে। আচ্ছা, তো ব্যাপারটা যেটা সেটা হচ্ছে মানে কিছু সোসাইটি আছে সব কিছুরই, যারা জিনিসপত্রের রেঞ্জ বলো বা এই ধরনের জিনিসগুলো, কোনো কিছু ডেফিনেশন বলো, সেগুলোকে ঠিক করেন। ঠিক তেমনই ব্রিটিশ হাইপারটেনশন সোসাইটি আছে। ঠিক আছে, তারা যে নর্মাল বা কখন আমরা চিন্তা করব, কখন সেটাকে আমরা হাইপার টেনশন বলবো, মানুষজন এসে বলেন আমার তো হাইপার টেনশন আছে, কত আছে না 125, আচ্ছা ঠিক আছে তাই হবে। আচ্ছা, তো ওটা হাইপার টেনশন নয়। ঠিক আছে, হাইপার টেনশন কখন হবে? হাইপার টেনশন তখনই হবে যখন 120টা 140 হবে, 80টা 120/80 বলো তো, সেটা 140/90 যখন হবে তখন সেটা হচ্ছে হাইপার টেনশন। বোঝা গেল? আচ্ছা, 80টা 90 হবে, 120টা 140 হবে, মিলিমিটার অফ মার্কিউরি। আচ্ছা, এই হলো ঘটনা, তখন আমরা বলবো হাইপার টেনশন। আচ্ছা, এবার আমরা যে কাজগুলো করে আমাদের নিজেদের হেল্প করতে পারি সেইগুলো কি? এক্সারসাইজ। দিনে 40 মিনিট জোরে জোরে হাঁটো দেখিনি, একটু ফল শাক সবজি, ওই মেডিসিনাল হেল্প নেবার আগে আমার মনে হয় আমাদের নিজেদের কিছু করা উচিত। একটু ফল শাক সবজি রোজ খাও, ওবেসিটি যেন কিছুতেই না আসে সেই চেষ্টা করো। আচ্ছা, কিছু কিছু সময় মানে জেনেটিক ফ্যাক্টর এই ক্ষেত্রে খুব মানে বড় কাজ করে। ঠিক আছে, সেগুলো থাকলে তখন তুমি ডাক্তারবাবুর সাথে আলোচনা করো, তাকে বলো যে আমার এই ফ্যাক্টর কাজ করছে। তার সাথে অ্যালকোহলের ইনটেক খুব খারাপ জিনিস, খুব খারাপ জিনিস। মানে এইসব জিনিস তোমার শরীরে ক্ষতি করতে এসেছিল, অ্যালকোহল তাকে আরও ভালো করে আগুনে ঘৃতাহুতি দেয়। ঠিক আছে, তার সাথে আমাদের খাওয়া দাওয়ার যে প্যাটার্ন, আমি আগেও বলেছি নুন কতটা খাওয়া উচিত। নুন ওইভাবে গ্রামে বললে তো আমরা মেপে দেখতে পারি না, নুন কতটা খাওয়া উচিত বলো তো, সেই ততটাই নুন আমাদের পক্ষে খাওয়া উপকারী। মানে মানে তার উপরে মানে তার উপরে ওঠা যাবে না, অতটা নুন অবধি আমরা টলারেট করতে পারি। সেটা হচ্ছে তরকারিতে মনে হবে নুন আছে কিন্তু নুনটা কম হয়েছে। ঠিক আছে, তরকারিতে নুনটা কম লাগছে, ওই অবধি খাওয়া যায়। ঠিক আছে। আচ্ছা, তরকারিতে নুন ঠিকঠাক হলো মানে আমি পরিমাণের থেকে প্রয়োজনের থেকে বেশি নুন খাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, অনেকেই বলে নুনটা একটু নেড়ে নিই, অনেকেই বলে কাঁচা নুন খাই না। আরে ভাই, তুমি নেড়েই নাও, কাঁচাই খাও পাকাই খাও, আসল হচ্ছে পরিমাণটা। এটা আর একটা মিসকনসেপশন।
কে বলে আমি একটু কড়াইয়ে নেড়ে নিই, আমি তো কাঁচা নুন খাই না। আচ্ছা, ওটার কোনো ভ্যালু নেই, দ্যাটস অফ নো ভ্যালু। আচ্ছা, এইটা বললাম মিসকনসেপশন। আচ্ছা, আর একটা যেটা মিসকনসেপশন থাকে সেটা হচ্ছে প্রেশার বেড়েছে তার মানে আমার হার্টের ক্ষতি হচ্ছে। আরও অনেক জায়গায় ক্ষতি হচ্ছে, কিডনিতে ক্ষতি হতে পারে, চোখে ক্ষতি হতে পারে, বিভিন্ন ব্লাড ভেসেলে ক্ষতি হতে পারে, ব্রেনের ক্ষতি হতে পারে, বুঝেছো? তুমি পুরো ব্যাপারটাই তুমি হচ্ছে রিস্কে আছো, ঠিক আছে? আচ্ছা, সেই জন্য কী হয়, যেই দেখে একটুখানি বেশি হলো অমনি চলে গেল। আর এখন তো পেট খারাপের ওষুধ, জ্বরের ওষুধ, সুগারের ওষুধ, প্রেশারের ওষুধ, এত মানুষের মধ্যে মানে এত মানুষ আজকাল এই সমস্যাগুলি ভুগছেন যে সবাই মোটামুটি ধরো বাড়িতে কেউ না কেউ আছেনই ওই মানে ওই রোগের পেশেন্ট। তো তার যেহেতু সেই সিভিয়ারিটি আছে, তিনি যেহেতু ওষুধ খাচ্ছেন, তো সেই ওষুধ খেতে শুরু করে দেন, মানে যেটা হচ্ছে মানে ডেঞ্জারাস জিনিস। আমি যে দুটো উদাহরণ আজকে দেবো বলছি, দুটো কেস বলবো বলছি, ওই কেস দুটো আমি এত কেসের মধ্যে ওই কেস দুটো এই জন্যই আমি মানে বলবো ভেবেছি, কারণ হচ্ছে এই দুটো কেস হচ্ছে মানে দুটো আলাদা আলাদা জোনের কেস, ঠিক আছে? একটা হচ্ছে মানে একজন পেশেন্ট হচ্ছেন বয়স্ক মহিলা, তার আরও অনেক রকম প্রবলেম আছে, সেটা একটা কেস। আর একটা কেস হচ্ছে একটা ইয়াং ছেলে, 20-21 বছরের ছেলে, ঠিক আছে? তো ঘটনাটা যেটা সেটা হচ্ছে ওই যে ভদ্রমহিলা বয়স্ক মানুষ যার কথা বলছিলাম, উনি প্রেশারের সমস্যা মানে প্রেশার বেশি আছে টাইপের কিছু উনি ফার্স্ট ভিজিটে বলেনি। ওটা হচ্ছে ওনার কাছে অ্যাক্সেসরি সিমটম, ঠিক আছে? মানে যেটা উনি জানেন ওনার আছে, উনি জানেন সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে, ওরকম একটা ওনার মানে ধারণা, যেটা হয় স্বাভাবিক। আচ্ছা, তো এবার উনি যখন তারপর যখন ওনার সাথে মানে ওনার যখন আমি আপডেট নিচ্ছি, উনি আমাকে বলছেন আমার না প্রেশারটা নর্মাল হয়ে গেছে। কি হলো, আমার কি প্রেশারের ওষুধ দেওয়া ছিল? এবার বলি একটা কথা, আলাদা করে হোমিওপ্যাথিতে কিছু ওষুধ হয় না, এটা যারা আমার ভিডিও দেখো তাদের মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, হোমিওপ্যাথিতে কারণের চিকিৎসা হয়, মানুষটার চিকিৎসা হয়, কী কারণে মানুষটা অসুস্থ হলেন সেই কারণটাকে খুঁজে বার করে তার চিকিৎসা হয়। মানুষজন আসেন, অনেকেই বলেন যে আমার তো এইটুকু সমস্যা, হ্যাঁ এইটুকু সমস্যা, ভুগছে 2 বছর ধরে ভুগছে সেটা বড় কথা নয়, এইটুকু সমস্যা, হ্যাঁ ওই 2 বছর ধরে তুমি কেন ভুগছো? তোমার যে সমস্যাটা এইটুকুই হয়, যদি সেটা ক্রনিকই না হয় তাহলে তুমি সেটা কেন ভুগছো 2 বছর ধরে, এটা বলো। অনেকে আবার বলেন যে বিশেষ কিছু তো ভোগাচ্ছে না, হ্যাঁ তাহলে মানে কি বলবো, যাই হোক, তো পথ থেকে বেরিয়ে না গিয়ে বলি হোমিওপ্যাথিতে কারণের চিকিৎসা হয়, ঠিক আছে? প্রেশারটা কেন বাড়ছে, তোমার কি সমস্যা হচ্ছে, তোমার কি কোনো মেনটেনিং কজ আছে, মানে তোমার কি লাইফস্টাইলে তুমি এমন কিছু করছো, তোমার কি এমন কোনো তুমি সারাদিনে যে খাওয়া দাওয়াগুলো করছো, যে কাজকর্মগুলো করছো, তোমার যে হ্যাবিট, যে ডায়েট, তার মধ্যে এমন কিছু আছে যার জন্য তোমার শরীরের প্রবলেমটা আসছে, এইটা চিকিৎসা করতে হয়। এবং সেই প্রবলেমটাকে সরিয়ে সেই প্রবলেমটা যা যা শরীরে তোমার ক্ষতি করেছে আরও সেইগুলো একসাথে ভালো হবে। একটা সিকোয়েন্স আছে ভালো হবার, একটা ল আছে ভালো হবার, সেই অনুযায়ী ভালো হবে, ল অফ কিওর আছে, ঠিক আছে? তো ওই জন্যই যখন টোটালিটি করে ওষুধ দেওয়া হয়েছে, মেডিসিন যখন পড়ছে, তখন তোমার শুধুমাত্র যে প্রেশার কমবে বা অন্য যে প্রবলেমগুলো বলেছিলে শুধুমাত্র সেগুলো কমবে, প্রেশারের সমস্যা থাকলে সেটাকে ডাক্তারকে বলেনি তো, ডাক্তার জানবে কী করে? ডাক্তার কিন্তু জ্যোতিষী, জানো তো, হোমিওপ্যাথি ডাক্তার জ্যোতিষী বলা হয়, ওই জন্যই বলে যে ওনারা ওই টোটালিটি করেন যেহেতু, সেই জন্য তোমার যেগুলো নেই সেগুলোও উনি জানেন, মানে তুমি যেগুলো বলোনি সেগুলোও উনি জানেন, ঠিক আছে? তো ঘটনাটা এটা, উনি বলছেন আমার কি প্রেশারের ওষুধ দিয়েছিল, আমার প্রেশারটা নর্মাল হয়ে গেছে, কিছুই না, তোমার কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট হয়েছে, তোমার যা যা অ্যাবনর্মাল ছিল তোমার সব নর্মাল হবে। আচ্ছা, আর একটা কেস যেটা বলছিলাম, একটা বাচ্চা ছেলে, ঠিক আছে, সে হচ্ছে মানে এই যুগে যা হয় অ্যাংজাইটির কেস, তো সেও আমাকে বলল, তো সে মাত্র ইনি তো মাস 2 ওষুধ খেয়েছেন, সে মাত্র ওই 1 মাস মানে 1 মাসের ওষুধ দেওয়া হয়েছিল আর কি, 1 মাস ওষুধ খেয়ে সে তার প্রেশার নর্মাল হলো। আচ্ছা, কি করে নর্মাল হলো? আচ্ছা, একটাই আবার একই উত্তর হয়, সেটা হচ্ছে হোমিওপ্যাথিক কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট।
তার কিন্তু কনস্টিটিউশনের যে মেডিসিনটা এসেছিল সেটার মানে আমি যে লেভেল পর্যন্ত যতটুকু আমি পড়েছি, মানে আমাদের কি হয়, আমাদের সিমটম লেখা থাকে। ম্যাটেরিয়া মেডিকাতে তো আর তোমার মানে ডিজিজের নাম লেখা থাকে না, সিমটম লেখা থাকে, বেশিরভাগটাই সিমটম লেখা থাকে, প্রুভিং সিমটম, পেশেন্ট যা এসে বলছেন। তো তার যদি ভেতরে, তার যদি পিছনে আন্ডারলাইন কজটাই আমি ধরে ফেলে চিকিৎসা করি, তাহলে তার যে রেজাল্টগুলো, মানে তোমার ভেতরে কোনো সমস্যা হচ্ছে, তার ফলে তুমি দেখতে পাচ্ছ তোমার সেই সাইন অ্যান্ড সিমটম যেটা দিচ্ছে শরীর, তোমার যে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনটা হচ্ছে, সেখানে তুমি দেখছো তোমার প্রেশারটা বেড়েছে, তাহলে তোমার যেটা কারণ, সেই কারণের চিকিৎসা করলেই তোমার প্রেশার কমে যাবে। তার জন্য তোমাকে সারা জীবন ব্লাড থিনার খেয়ে যেতে হবে না, তাহলে তার সাইড এফেক্টগুলো তোমাকে ভুগতে হবে না। বুঝেছো? ওই জন্যই বলি, যখন মানে ইরিটেটেড হয়ে যাই যখন বলি যে সারা জীবন ওষুধ খাওয়াবো না, যে কদিন খাবেন রিলিজিয়াসলি খান, এই কারণেই বলি যে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট হচ্ছে, যে কদিন দেওয়া হচ্ছে সে কদিন যেটুকু যা দেওয়া হচ্ছে আমাদের ওইটুকু, হ্যাঁ, ওই যে সকালবেলা উঠে একটা, একটু পরে একটা, তার একটু পরে একটা, তার একটু পরে একটা, যদিও বা শুরুর দিকে হয়তো মানে মানে কি বলবো, মানে খুব অ্যাকিউট কেসে হয়তো দেওয়া হয়, তারপর সেটাকে কন্টিনিউ করা হয় না, সম্ভব না। কেন করবে ভাই? তুমি যদি ঠিক করে খাও, যারা রেগুলার খান, মানে যারা যেভাবে বলা হয় সেভাবে খান, তাদের কথা বলছি। যারা ইরেগুলার ট্রিটমেন্ট করান তাদের জন্য আমার কোনো ভাষা নেই, ঠিক আছে? কিন্তু যারা রেগুলারলি প্রপারলি সিনসিয়ারলি ট্রিটমেন্ট করান তাদের কথা বলছি। আপনাদের তো সারা জীবন ওষুধ খাওয়ার দরকার নেই। সব ক্ষেত্রে কি সারা জীবন ওষুধ খাওয়ার দরকার পড়ে? অনেক ক্ষেত্রেই মিসকনসেপশন থাকে, তাই না? এমন অনেক এক্সাম্পল আছে, আপনারাই তো তার এক্সাম্পল। আর কি বলবো। তো ঘটনাটা হচ্ছে এক্সারসাইজ করতে হবে, হাঁটাহাঁটি করতে হবে। এক্সারসাইজ মানে আবার জিমে যেতে বলছি না, হাঁটাহাঁটি করতে বলছি, একটু খাওয়া দাওয়া ঠিকঠাক করতে বলছি, ফল খেতে বলছি, স্মোকিংটা বন্ধ করতে বলছি, অ্যালকোহলটা বন্ধ করতে বলছি, ঠিক আছে? আচ্ছা, তার সাথে বলছি যদি বংশে সমস্যা থাকে, যদি কোনো রকম সিমটম আছে, তার জন্য কিছু কষ্ট হচ্ছে, এমনিতে তো শুধু মানুষ প্রেশার বেড়েছে বুঝতে পারেন না, শুধু তো আর তুমি রোজ রোজ বসে বসে তোমার প্রেশারটা চেক করবে না, সমস্যা হবে তারপরেই তোমার প্রেশারটা দেখা হবে, তখন দেখা যাবে প্রেশারটা বেড়েছে, তাই না? আর যাদের এমনিতে প্রেশার বেড়েছে অলরেডি জানেন যারা, বা এমনিতেও মানে প্রেশার মাপার যে রুল সেটা বলছি, ধরো তুমি তখন ভাবছো যে আমার প্রেশারটা বাড়বে বা আমি অসুস্থ, সেইটা যদি তুমি বসে বসে ভাবো তোমার প্রেশার বেশি আসবেই, ঠিক আছে? তুমি তাড়াতাড়ি করে এলে, হ্যাঁ তাড়াতাড়ি করে যাই বাবা প্রেশারটা মাপিয়ে যাই, প্রেশার বাড়বেই। আসবে, এসে বসবে, 5 মিনিট পাখার তলায় বসাবে, 5 মিনিট খুব কম বললাম, মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা বসিয়ে রাখা উচিত শান্তিতে, কাম, ঠিক আছে, একদম শান্ত হয়ে বসানো উচিত। তারপর প্রেশারটা মাপলে বোঝা যাবে যে তার এখন কি সিচুয়েশান, বোঝা গেল? তা না আমি গিয়ে ছুটে গিয়ে একবার প্রেশারটা মাপিয়ে আসি। আর একটা কথা যেটা আমার হয়তো এভাবে বলা উচিত না, কিন্তু ডিজিটালের থেকে আমরা যে করি স্পিগোম্যানোমিটার, ওতে রিলায়েবল আসে, ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে ঘটনা। মানে কি বলতো, নিজে কানে শুনে যেটা, নিজের যে একটা, দেখো, নিজে করা মানে নিজে ওটা আমি কানে শুনে আমি বুঝতে পারছি, তার আগে আমি পালস দেখেছি, তো মানে ওটাতে একটা নিজস্বতা থাকে, ঠিক আছে? মানে একটা হচ্ছে তোমার পুরোটাই মেশিন করছে, আর একটা হচ্ছে তোমার, দেখো মেশিনের কিন্তু ওই তোমার বয়স, তোমার জেন্ডার, তোমার মানে সবার জন্য তো 120 আর 80 নর্মাল নয়। তোমার বয়স, তোমার ওয়েট, তোমার হাইট, তোমার লাইফস্টাইল, তুমি কি কাজ করো, তোমার মানসিক অবস্থা কেমন, তোমার সারা বছর মানসিক অবস্থা থাকে কেমন, এইগুলোর উপর ডিপেন্ড করে তো তোমার প্রেশারটা দেখা হবে। মানে আমার যা ব্লাড প্রেশার আসবে, আমার ঠাকমার বয়সী কারোর সেই ব্লাড প্রেশার আসবে না। দিস ইজ দ্য থিং। এগুলো কিন্তু মেশিন বুঝবে না, এগুলো মানুষই বুঝবেন, এগুলো একজন ডাক্তারবাবুই বুঝবেন, ঠিক আছে? তো এটাই ঘটনা, বক্তব্য এটাই, সেটা হচ্ছে সারা জীবন ওইভাবে ওষুধ খেয়ে যেতে হয় না। যদি তুমি প্রপারলি
কজের ট্রিটমেন্ট করাও। যদি তুমি কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, সাথে কী হচ্ছে, তোমার আর কী কী সমস্যা হচ্ছে, তোমার কী কী সমস্যা হয়, তোমার আগে কী কী সমস্যা ছিল, তুমি কোথায় কোথায় কী কী সাপ্রেশন করিয়ে এসেছো, এইগুলো সব যদি তুমি ডাক্তারবাবুকে খুলে বলো, তোমার সমস্তটা যদি তুমি ডাক্তারবাবুকে খুলে বলো, তাহলে তোমাকেই বেশি দিন ওষুধ খেতে হবে না, তুমিই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, তুমিই ভালো থাকবে। বুঝেছ? এটা হচ্ছে ব্যাপার। আর ডাক্তারবাবু যতদিন বলছেন, ওনার কথা শুনে ওনার এই সারাদিন ছুটি, এত বইপত্র পড়া, আমি টেবিলের এই জায়গাটুকু খালি করে এখানে ভিডিও করতে বসি, ঠিক আছে? সেই সময় আমার এই টেবিলের এই জায়গায় যে বইগুলো থাকে সেগুলো আমি আমার বিছানায় রাখি, ঠিক আছে? আমার এই গোটা ঘরে এত বই গাদা, আমার কোনো জায়গায় খালি হয় না। তো সেইগুলোকে রেসপেক্ট করে আমার মনে হয়, সেইগুলোর কথা ভেবে আমার মনে হয় উনি যতদিন বলছেন ততদিন ট্রিটমেন্টটা কন্টিনিউ করলে পেশেন্টেরই ভালো। ঠিক আছে, চলো বাই।